হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। প্রথম ইউনিট টেস্ট, ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমার যে বইটা আছে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা বের করো আর চলে এসো পেজ নাম্বার 120 পেজে। ঠিক আছে, 120 পেজে তোমাদের স্কুল 6 নম্বর স্কুল করাবো। ওকে, তো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 যে অঙ্কগুলো চলছে তোমাদের, প্রথম থেকে তোমরা ক্লাসগুলো দেখো, অনেক ক্লাস দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 1 থেকে 5 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 6 নম্বর স্কুল। তো চলো আমরা দেরি করবো না, আজ ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা চলে আসবো আজকের প্রশ্নে, 1 নম্বর। দেখো প্রশ্নটা কী বলছে। আমাদের এই যে 5×1/4 মিটার লম্বা একটি ফিতেকে কেটে কয়েকটি সমান ভাগে ভাগ করার পর প্রতিটি ভাগের দৈর্ঘ্য হয়েছে 3/4 মিটার। এই যে লম্বা ফিতা আছে এত মিটার, তাকে কেটে সমান ভাগে ভাগ করছে এবং প্রতিটি ভাগের যে দৈর্ঘ্য সেটা হয়েছে 3/4 মিটার। তাহলে সমান টুকরো সংখ্যা, এই যে সমান টুকরো করা হয়েছিল এই লম্বা ফিতেটাকে, সেই সমান টুকরো কত টুকরো করা হয়েছিল তার সংখ্যাটা চেয়েছে। ধরো তোমাকে বলা হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের একটা ফিতে আছে, কত লম্বা আছে আমি তোমাকে বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের কত 12 মিটার লম্বা আছে। ঠিক আছে, 12 মিটার লম্বা একটি ফিতে আছে, কয়েকটি টুকরো করা হয়েছে এখানে। এবার বলছে প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য 3 মিটার করে আছে, যেটা এখানে বলে দিয়েছে। দেখো প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে কত টুকরো করা হয়েছিল, তাই না, সমান টুকরোর যে সংখ্যা। তাহলে এখানে দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4। তো 4 টুকরো করা হয়েছে, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4 টুকরো, 4টি ভাগ সমান হবে। তো ওই জিনিসটা কিন্তু এখানে করতে হবে আমাদের। এত মিটার লম্বা ফিতে ছিল, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য 3/4, তাহলে আমরা 3/4 দিয়ে একে ভাগ করে দিব। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে না, এই যে 5×1/4 আছে, একে ভাগ করবো কত দিয়ে, 3/4 দিয়ে। একদম এই নিয়মটা, যেমন 12কে আমরা ভাগ করেছিলাম 3 দিয়ে, অ্যান্সারটা 4 পেয়েছিলাম। তাহলে এইভাবে কিন্তু ভাগ করে আমরা কিন্তু অ্যান্সারটা চলে আসবে। পূর্ণ সংখ্যা ভেঙে নাও প্রথমে, 5×4 = 20, 20 আর 1 21, তাহলে 21/4 ভাগ্যে গুণ করে নিলে এই সংখ্যাটা উল্টে যায়, এটা 4/3 হয়ে যাবে। আচ্ছা 4 4 কেটে গেল, আর 3 7 21, দেখো আমাদের 7 হয়ে গেল অ্যান্সারটা। তাহলে এই যে লম্বা ফিতেটা ছিল, সেই লম্বে ফিতেটা যে টুকরো করা হয়েছিল, তাই না, কত টুকরো করা হয়েছিল, 60 টুকরো করা হয়েছিল। এরকম করে টুকরো কতটি, 60 টুকরো করা হয়েছিল। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের 7, সি নাম্বার অপশানটা। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন আসবো। দেখো প্রশ্নটা কি বলছে, PQRS একটি সরলরেখাংশ যেখানে PQ = 14 সেমি এবং PS 40 সেমি। যদি PQ/RS 7 হয় তবে QR এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো একটি সরলরেখাংশের কথা বলেছে এখানে, PQRS। আমি একটি সরলরেখাংশ তৈরি করে নিচ্ছি, এভাবে ধরো একটি সরলরেখাংশ তৈরি করলাম, নাম দিলাম আমি সরলরেখাংশের নাম পি। এই যে দেখো PQ। আচ্ছা PQ, এখানে আমি ধরো Q বিন্দু নিয়ে নিলাম, PQ, এখানে আমি R বিন্দু নিয়ে নিলাম, আর এখানে S। এই যে আমাদের PQRS একটি সরলরেখাংশ, তাই তো, PQRS। তাহলে এই যে সরলরেখাংশ আছে, এখানে PQর দৈর্ঘ্য, এই যে PQর দৈর্ঘ্য এইটুকুটা কিন্তু আমাদের বলেছে 14 সেমি। আর PS, এই যে PS সম্পূর্ণ PS, মানে PS কিন্তু আমাদের বলে দিয়েছে সম্পূর্ণ রেখাংশের দৈর্ঘ্য কত বলেছে, 40 সেমি কিন্তু বলে দিয়েছে। আর PQটা তো এখানে আমি বললাম যে PQটা হচ্ছে আমাদের 14 সেমি। ওকে, তাহলে আমাদের দেখো অনুপাত দেওয়া আছে কত, PQ/RS, এর অনুপাতটা দেওয়া আছে 7। তো আমাদের কিন্তু QR এর মানটা বের করতে হবে। কার মানটা দরকার, QR, এইটুকুটাই QR, এই ডিস্টেন্সটা আমাদের দরকার। তো দেখো তো, আচ্ছা এখানে আমাদের S আছে RS, PQ/RS, এটা অনুপাত দেওয়া আছে। আমি এখানে কি করব, PQ/RS অনুপাতকে বাই করা যায়, এটা 7/1 মানে 7, এটা নিচে 1 আছে। আচ্ছা দেখো
এবার এই যে পি কিউর মান জানা আছে 14, আমি পি কিউর জায়গায় বসিয়ে দেবো 14 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো আর এস এর মানটা পেয়ে যাবো। বাহ, তাহলে দেখো এখান থেকে যদি বলি আর এস কত হবে, দেখো এখানে আমরা একটু কাটাকাটি করতে পারবো। এই যে 7 আছে আর 14 আছে, 7 একে 7, 7 দিয়ে 14, তাহলে দেখো এখানে আর এস এর মানটা কত হয়ে যাবে। দেখো এই যে আর এস একে আর এস আর 2টা মানে বর্জগুণ করে এখানে আর এস সমান 2 পেয়ে যাবে। দেখো আর এস এর মানটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে কিউআর, কিউআরের মানটা চেয়েছে। তো কিউআরের মানটা আমরা কী করে বের করব। দেখো কিউআরের মানটা আমরা বলতে পারবো যে কিউএস থেকে যদি আমরা আর এস বিয়োগ করি, তাই তো। দেখো আমাদের আর এস পেয়ে গেছি, শুধু কিউএস দরকার। তা আমি এবার কিউএসটা বের করার চেষ্টা করব। দেখো কিউএস কত হবে, আমরা এখানে লিখছি কিউএস। দেখো এই যে কিউএস, তাহলে কিউএসটা আমরা বলতে পারবো এই যে কিউএস, এখানে দেখছো এই যে পুরো পিএস থেকে পি কিউ বিয়োগ করলে তো কিউএস না, মানে পিএস থেকে, দেখো এই যে পিএস থেকে আমরা বাদ দিব কাকে, পি কিউ। এই যে আমরা দেখো, তাহলে এখানে দেখো তো আমাদের কত দাঁড়াচ্ছে। পিএসটা আমরা জানি 40 সেমি, প্রশ্নে কিন্তু বলে দিয়েছে এই যে পিএসটা 40 সেমি ছিল, তাহলে পিএসের জায়গায় আমি 40 সেমি লিখলাম। আর পি কিউটা দেখো, পি কিউটা কিন্তু আমরা জানি পি কিউ হচ্ছে 14 সেমি, তাহলে পি কিউ জায়গায় আমি 14 সেমি লিখে দিলাম। এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে কিন্তু 26 সেমি পেয়ে যাবে। দেখো আমরা কিউএস এর মানটা বের করলাম আর আর এস এর মানটাতে বের করেছি। দেখো এখন কিন্তু আমরা কিউআর পেয়ে যাব। কিউএস এর মানটা আমরা বের করলাম 26 সেমি, আর আর এস যেটা সেটা হচ্ছে আমাদের 2 সেমি। তাহলে দেখো কিউআর এর মানটা হবে, এটা বিয়োগ করে কত হবে, 24 সেমি। তাহলে 24 সেমি হবে আমাদের অ্যান্সার। ওকে, কিউআর এর মানটা কত, 24 সেমি। আর অপশানগুলো দেখো, অপশানগুলোতে 24 সেমি কিন্তু নাই। দেখো এখানে কিন্তু অপশানগুলো কিন্তু যেগুলো দিয়েছে এগুলো কিন্তু হবে না, অ্যান্সারটা কিন্তু 24 সেমি হবে। যে কোনো একটা 24 সেমি দেওয়ার দরকার ছিল, এখানে দেয়নি। ওকে, তো তোমরা জেনে রাখো এই অঙ্কের অ্যান্সারটা কিন্তু হবে কত, 24 সেমি। তোমরা এভাবে যদি পরীক্ষায় থাকে এভাবে করে নিবা, অপশান না মিলুক, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু এটাই হবে, তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবা। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। তারপরে পরের 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 3 প্রশ্নটা বলছে যদি 3টি বর্গাকার ক্ষেত্রের বাহুগুলো ক্রমসমানুপাতি হয় তবে কোনটি সর্বাধিক সঠিক হবে, কোনটি সর্বাধিক সঠিক। বলছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলগুলিও ক্রমসমানুপাতি হবে। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বর্গক্ষেত্রের বাহুর গুণফলের সঙ্গে কি সমান হবে। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে কি সমান হবে, না এ ও বি উভয়ই ঠিক হবে। আচ্ছা দেখো এখানে 3টি বর্গক্ষেত্র আছে, 3টি বর্গক্ষেত্রের বাহুগুলো। আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বি, তৃতীয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সি। 3টি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরে নিলাম। এরা বলে যে ক্রমিক সমানুপাতিতে থাকবে। তাহলে দেখো যদি এই যে 3টি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা বলতে পারবো যে দেখো এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি, এভাবে হয়। তোমাদের জানতে হবে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে যদি থাকে তাহলে এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি হবে। ক্রমিক সমানুপাতি কাকে বলে, 3টি সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে যেরকম 1 2 3 বা তোমরা বলতে পারো 4 5 6 পরপর যে সংখ্যা 3টি তাদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে এইভাবে এবিসি ক্রমিক সংখ্যা আছে। যেরকম তুমি বলে যে জোড় সংখ্যার ক্রমিক বলো যে 2 4 6, এই দেখো জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্রমিক সংখ্যা পাওয়া যায়, মানে পরপর সংখ্যা, যাদের ক্রমিক বলবে পরপর সংখ্যা থাকবে, তো এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। 3টি ক্রমিক সংখ্যাকে এভাবে লিখতে পারবো আমরা, যেহেতু সমানুপাতি বলেছে 3টি ক্রমিক সংখ্যা এবং সমানুপাতি, তার জন্য এইচ টু বি সমান সমান বি এইচ টু সি। এটা আমাদের সি আছে। তাহলে এখানে বাই করে নিলাম এ বাই বি। ওকে, আমরা এ বাই বি সমান সমান বি বাই সি। ওকে, অনুপাতকে বাই করে নিলাম। এবার এখান থেকে যদি বর্গগুণ করো বি বি গুণ করে বি স্কোয়ার সমান সমান আর এ আর সি গুণ করে এ সি।
দেখো বি স্কোয়ার সমান সমান এসি হয়ে যাবে। মানে এই যে আমাদের বি বলতে যে দ্বিতীয় বর্গক্ষেত্র যারা ছিল, প্রথম বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলটা, যেটা বাহুর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর প্রথম এবং তৃতীয় বর্গক্ষেত্রের বাহুগুলির গুণফলের সঙ্গে সমান হয়েছে। দেখো দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, এই যে দেখো বি নাম্বার অপশনটা, অন্য দুটি বর্গক্ষেত্রের বাহুর গুণফলের সঙ্গে সমান। এই যে অন্য দুটির বাহুর দৈর্ঘ্যের গুণফলের সঙ্গে সমান, বি নাম্বারটা মিলছে। এবং দেখো এই যে এ নাম্বার অপশানটা বলেছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রগুলিও ক্রমিক সমানুপাতিতে থাকবে। মানে বাহুগুলি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, যে এই যে দেখো বাহুগুলি যদি বর্গ করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দেখো এরও কিন্তু ক্রমিক সমানুপাতিতে থাকবে। ওকে, মানে এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে এদের বর্গগুলো ক্রমিক সমানুপাতিতে থাকে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের এটাও কিন্তু হচ্ছে, দেখো এ নম্বর অপশানটাও পাওয়া যাচ্ছে এবং বি নম্বর অপশানটাও পাওয়া যাচ্ছে, দুটোই কিন্তু প্রযোজ্য। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের ডি নম্বর হবে, এই যে বলেছে এ ও বি, ঠিক আছে, ওই সঠিক। তাহলে অ্যান্সারটা ডি নম্বর দিবা। পরে চলে আসবো পরের পেজে, 121 পেজে চলে এসো। আমরা এবার 4 নম্বর করাবো। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলছে এখানে, একটি সংখ্যার 3 গুণ, ঠিক আছে, একটি সংখ্যা, দেখো একটি সংখ্যার 3 গুণ, এখানে ওয়াই দিয়ে দেখতে পাচ্ছি অপশানগুলো, তো সংখ্যাটিকে যদি ওয়াই ধরে নিই, একটি সংখ্যাটা যদি ওয়াই হয় তাহলে সেই সংখ্যা 3 গুণ বলতে 3y হবে। ওকে, তার সঙ্গে বলছে 6-এর সমষ্টি, এর সঙ্গে 6-এর সমষ্টি, এই যে আমাদের দেখো, তাহলে একটি সংখ্যার 3 গুণ করেছি আর 6-এর সমষ্টি, এই সমষ্টির 2/3। দেখো 2/3 জিনিসটা বুঝতে হবে। 2/3 বলতে এই যে 3 ভাগের মধ্যে 2 ভাগ, এই যে টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ, একে বলা হয় 2/3। মানে এখানে আমাদের 2/3 হবে। একটি সংখ্যা 3 গুণ তার সঙ্গে 6-এর যে সমষ্টিটা, এই সমষ্টিটা বলেছে 2/3 হয়েছে, 2/3। তো এইভাবে কিন্তু আমাদের রাশিমালাটা তৈরি হবে। তাহলে এই যে আমাদের প্রকাশ করতে বলেছে কথাটাকে রাশিমালায়, তাই তো, সংখ্যামালায় যে প্রকাশ করতে বলেছে সেটা কিন্তু এটা পাওয়া যাচ্ছে 2/3 3y, 2/3 × 3y + 6। এই অপশানটা দেখো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, এখানে বি নাম্বারটা আছে, তো 3/2 আছে। 3yকে আমরা 2/3 বলবো না, 2/3 হচ্ছে এটা। ওকে, 3 ভাগের মধ্যে 2 ভাগ, 2/3। তাহলে এই যে অপশানটা পাওয়া গেল না এখানে, তাহলে আমাদের ডি নাম্বার অপশানটা হবে, কোনোটি নয়। পরে আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলছে, একটি দ্বিপদ ও ত্রিপদ সংখ্যামালার গুণফলের সর্বাধিক পদ সংখ্যা। দেখো দ্বিপদ সংখ্যামালা যদি আমি একটা ধরে নিলাম যে এটা 2x + 3, এই যে আমাদের দ্বিপদ সংখ্যামালা। আর একটি ত্রিপদ, 3টি পদ থাকবে, 3s² + 2x + 5। আমি এভাবে ধরে নিলাম, তোমরা যে কোনো কিছু নিতে পারো, যেন 2টি পদ থাকে দ্বিপদ, আর ত্রিপদ বলতে 3টি পদ যেন থাকে। তাহলে এই যে দ্বিপদ এবং ত্রিপদ সংখ্যামালা যদি গুণ করা হয়, দেখো পাশাপাশি লিখেছি প্রথম বন্ধনী আকারে, তো এটা গুণের আকারে লেখা হয়েছে। তো এদের গুণ করলে সর্বাধিক পদ সংখ্যা কতগুলি হবে? দেখো এটা দিয়ে গুণ করব, একে একটা পাবা, একে এটা দিয়ে গুণ করে 3টা পাবা, এটা দিয়ে গুণ করে 3টা পাবা, রাশি রাশি গুণ যেভাবে তোমরা করেছো। ওকে, তো এটা দিয়ে 3টা, এই যে 3 জনকে 3টা হবে, আর এটা দিয়ে আবার 3টা, তো 3টা 6টা, সর্বাধিক পদ সংখ্যা কিন্তু 6টি পাবা। রাশি রাশি গুণ করে যদি করা হয়, এই যে দুটো রাশি গুণ করলে টোটাল কিন্তু 6টি পদ পাবো। ওকে, তাহলে 6টি পদ দেখো আমাদের ডি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি, এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে চলে আসবো ডি এর প্রশ্নগুলো। বলছে নিম্নের উদাহরণগুলো থেকে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি আলাদা করে লিখতে বলেছে। মানে কোনটা সরল সমানুপাতি হবে আর কোনটা ব্যস্ত সমানুপাতি হবে। দেখো চলো 1 নম্বরটা দেখো কী বলছে, একটি বৃহৎ জনসংখ্যার গ্রুপকে খাদ্য খাওয়ানোর জন্য খাদ্যের পরিমাণ, মানে কোনো একটি জনসংখ্যাকে খাদ্য খাওয়াবে, তাহলে ধরো 10 জন জনসংখ্যার যে খাদ্যের প্রয়োজন পড়বে 20 জন জনসংখ্যার খাদ্যের প্রয়োজন বেশি পড়বে। মানে জনসংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণও বাড়বে, দুজনেই বাড়ছে, আর জনসংখ্যা কমলে খাদ্যের পরিমাণ কমবে।
তাহলে এই যে বাড়ছে, বাড়লে বাড়বে, কমলে কমবে, তাহলে এটাকে বলা হয় সরল সমানুপাতি, মনে রাখবা। তো এটা তোমার অ্যান্সারটা লিখবা সরল সমানুপাতি। ওকে, চলো আমরা 2 নম্বরটা দেখি। কিছু সংখ্যক শ্রমিক এবং একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য সময়। দেখো কয়েকজন শ্রমিক, ধরো 10 জন শ্রমিক একটি কাজ করছে, সেটা কাজটি শেষ করছে ধরো 15 দিনে, তাই না? ধরো একটা পুকুর কাটছে, পুকুর কেটে গর্ত করছে, তাহলে 10 জন শ্রমিকে পুকুরটি কাটতে সময় নেয় 15 দিন। তাহলে এখন শ্রমিক সংখ্যা যদি বেড়ে যায়, এখন 10 জনের জায়গায় যদি 20 জন হয়ে যায়, তাহলে 20 জন শ্রমিক নিয়ে এখন পুকুরটা কাটবে, তা তাড়াতাড়ি কেটে ফেলবে পুকুরটা, 15 দিনের চেয়ে কম দিনে কেটে ফেলবে। মানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এরকম দাঁড়াচ্ছে। একজন বাড়লে একজন কমবে, তার বাড়লে কমলেই ব্যস্ত সম্পর্ক তোমরা দিবা। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সারটা ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত সমানুপাতি। এই যে ব্যস্ত সমানুপাতি লিখে দিবা। চলো 3 নম্বরটা কি বলছে, ব্যাংকে টাকা জমা রাখার পরিমাণ ও সুদ অর্জন করা। দেখো ব্যাংকে টাকা রাখলা, ধরো 10,000 টাকা ব্যাংকে রাখলা, তুমি ধরো 2,000 টাকা সুদ পেলা। তো 2 বছরে ধরো বা 1 বছরে 10,000 টাকা ব্যাংকে রেখে 1 বছরে তুমি 2,000 টাকা সুদ পেলা। ঠিক আছে, 2,000 টাকা তো অত হবে না, কম হবে, যাই হোক আমি বললাম এটা। তো 10,000 টাকা রেখে 2,000 টাকা পেলা। এবার যদি 20,000 টাকা ব্যাংকে রাখছো, তাহলে সুদটা কি বেশি পাবা না? ঠিক আছে, 4,000 টাকা সুদ পাবা। তাহলে দেখো টাকা জমা রাখার পরিমাণ যদি বাড়ে, তাহলে সুদের পরিমাণ কিন্তু বাড়বে, দুজনেই বাড়ছে না? বাড়লে বাড়বে, কমলে কমবে এখানে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যান্সারটা হবে, এটা হবে কিন্তু সরল সমানুপাতি হবে। ওকে, চলো 4 নম্বরটা। চলো, তোমাদের কাছে যে পরিমাণ খাবার রয়েছে, তোমাদের যদি আরও বেশি লোক থাকে তবে তা কত দিনে শেষ হবে? দেখো মানে এখানে যে পরিমাণ খাবার আছে, ঠিক আছে, আরও বেশি লোক যদি থাকে, ধরো কিছু পরিমাণ খাবার আমাদের ধরো 10 জন লোকের যাচ্ছে, তাই না? কিছু পরিমাণ খাবার 10 জন লোকের যাচ্ছে। এবার খাবার পরিমাণটা ধরো আমাদের কি হলো, খাবারের পরিমাণটা বেড়ে গেল। এই যে আরও বেশি লোক যদি থাকে কত দিনে শেষ করবে, মানে লোক সংখ্যা আর দিন সংখ্যা, খাবারের পরিমাণটা। তাহলে দেখো লোক সংখ্যা যদি বেড়ে যায়, তাই তো লোক সংখ্যা বেড়ে গেলে খাবারটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কোনো একটি খাবার আছে, বুঝতে পারছো, কোনো একটি খাবার ধরো আমি বললাম যে 1 বস্তা মুড়ি বা 1 বস্তা চাল, 1 বস্তা চাল ধরো 100 জন লোকে খাচ্ছে, কত দিনে খাচ্ছে? 1 বস্তা চাল 100 জন লোকে 50 দিনে খাচ্ছে ধরো, ঠিক আছে, 1 বস্তা চাল। এখন কিছু লোক বেড়ে গেল, আরও বেশি লোক থাকলে, মানে এখন যদি চলে আসে ধরো 20 জন লোক বেশি, তাহলে 120 জন লোক ওই 1 বস্তা চাল, তাহলে তাড়াতাড়ি শেষ করে যাবে না? মানে সেটা কিন্তু মানে 50 দিন খেতে লাগবে না, মানে কম দিনে খেয়ে নিবে 1 বস্তা চাল 120 জন লোকে, তাই না? মানে 40 দিনে খেয়ে নেবে, এরকম ব্যাপারটা আছে। মানে লোক সংখ্যা বেড়ে গেলে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে, কম দিনে শেষ করে দিবে। আর লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে খাবারটা খেতে বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে দেখো লোক সংখ্যা কমলে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে, লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে। এখানে কিন্তু ব্যস্ত সম্পর্ক দাঁড়াচ্ছে। তাহলে এখানে তোমরা ব্যস্ত সমানুপাতি লিখবা এই ক্ষেত্রে। 5 নম্বরটা, প্রয়োজনীয় গ্যাসের পরিমাণ বেশি দূরত্ব ড্রাইভিং করা। দেখো আমাদের প্রয়োজনীয় গ্যাসের পরিমাণ যদি বেশি দূরত্ব ড্রাইভিং করা হয়, তাহলে গ্যাসের পরিমাণটা ঠিকঠাক থাকবে। এবং কম দূরত্ব যদি ড্রাইভিং করা হয়, তাই না, মানে বেশি দূরত্ব না করে ড্রাইভিংটা যদি কম দূরত্ব করা হয়, তাহলে প্রয়োজনীয় গ্যাসের পরিমাণটা কিন্তু সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে প্রয়োজনীয় গ্যাসের পরিমাণ থাকার জন্য বেশি দূরত্ব ড্রাইভিং করতে হবে, মানে একে বাড়ানোর জন্য একে বাড়াতে হবে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি সরল সমানুপাতি। ওকে, তোমার অ্যান্সার লিখবা সরল সমানুপাতি। মানে সরল সমানুপাতি দুই দিকে যেন বাড়ে, বাড়লে সরল, কমলেও সরল। ব্যস্ত কখন হবে? বাড়লে কমলে ব্যস্ত। ওকে, এটা মনে রাখবা। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1 নম্বরটা দেখো, বলছে কয়েকটি ঘর দেওয়া আছে। দেখো টোটাল ঘর এখানে 8টি ঘর দেওয়া আছে, 4টি করে 8টি। যে পাশে চিত্রটির 75% চিহ্নিত করো। তাহলে দেখো এখানে 75% বলতে কি জানি আমরা, 75% বলতে 75/100। একে কাটাকাটি করো, এখানে 25 দিয়ে কাটাকাটি করো, 25 দিনে 25 × 75,
আর 25 4 100, দেখো 3/4 পাচ্ছি। ঘর সংখ্যা কিন্তু 8টি আছে, টোটাল এখানে 8 দরকার। তা 8 পাওয়ার জন্য তোমরা কাজ করো, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হবে, তাহলে 3কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 6/8 আমরা কিন্তু পেয়ে গেলাম। 75% মানে 6/8, মানে দেখো এত অংশ, মানে 8টি ঘরের মধ্যে 6টি ঘর চিহ্নিত করতে বলেছে। টোটাল 8টি ঘর আছে, কতটি চিহ্নিত করতে বলেছে? 6টি চিহ্নিত করতে বলেছে। এই যে 75%, 100-এর মধ্যে 75 ভাগ, মানে 8টির মধ্যে 6 ভাগ। তা টোটাল যে 8টি ঘর আছে চিহ্নিত করতে হবে 6টি, মানে এই একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, 5টা, 6টা। এই যে দেখো এভাবে চিহ্নিত করতে হবে। তোমরা এভাবে ছবিটা এঁকে জাস্ট কোনো চিহ্ন দিয়ে দিবা, যে কোনো চিহ্ন। ওকে, তো পাশের চিত্রের 75% চিহ্নিত করা মানে এইভাবে চিহ্নিত করতে হবে। 2টি ঘর বেঁচে থাকবে, 6টি ঘর চিহ্নিত হবে। পরে আমরা চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নে। বলছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিয়োগের সাপেক্ষে সংযোগ নিয়ম প্রযোজ্য নয়। মানে বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে না, যেটা হয় মেনে চলে না, সেটা দেখাতে বলেছি উদাহরণের সাহায্যে। আচ্ছা দেখো, এই অঙ্কের জন্য আমরা একটা উদাহরণ নিব। আমি ধরো একটা +4 এই একটা সংখ্যা নিলাম, আর একটা -3, এই দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে বলেছে। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, +2 হতে পারে, -2 হতে পারে। আচ্ছা এখন আমরা দেখো এই দুটো পূর্ণ সংখ্যাকে আমি যোগ করব। যোগ না, আমাদের বিয়োগ যেহেতু করতে হবে বিয়োগের সাপেক্ষে, তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, এখানে আমরা এই যে আমি এটা কাটালাম, এই +4 -3 এদের বিয়োগ। তাহলে বিয়োগটা দেখো আমরা এখানে যদি দেখাই পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে, দেখো তো এখানে আমি বিয়োগটা তোমাদের করে দেখাচ্ছি। অনেক সময় সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলে, এখানে সংখ্যা রেখার সাহায্যে কিন্তু দেখাতে বলিনি, জাস্ট শুধু বিয়োগটা করে দেখাবো তোমাদের। মানে দুটি সংখ্যা নিয়েছি, এদের আমি নিব যে +4 -3, এটা আমরা বিয়োগ করে দেখব কত কত বেরোচ্ছে। তাহলে এটা +4 মাইনাসে এটা হচ্ছে আমাদের +3, তাহলে দেখো এটা +7 দাঁড়িয়ে গেল আমাদের। ওকে, তাই এটা বিয়োগ করলাম, তো আমরা +7 পেলাম। এবার বিনিময় নিয়ম যেটা দেখো, তাহলে বিনিময় নিয়ম বলতে এবার আমরা লিখব আগে -3 লিখব, তারপরে তারপরে +4 লিখলাম। এই যে দেখো একে বলা হয় বিনিময়। এটাকে এদিকে করলাম, এটাকে এদিকে করলাম, এভাবে করে বিয়োগ করি তো কত আসছে? -3 প্লাস মাইনাস এটা -4। এটা দেখো একই চিহ্ন, বিয়োগ চিহ্ন দিবা, আর একই চিহ্ন তাহলে যোগ করতে হয়। 4 আর 3 7, এটা পেয়ে গেলাম -7, ওটা পেয়েছিলাম +7, এটা -7। তাহলে দেখো এখানে এই যে বিয়োগের বিনিময় নিয়ম, মানে এটা আর এটা অসমান কিন্তু পাওয়া যাচ্ছে। বিনিময় যদি করি -3টা আগে আর +4টা পরে, দুজন কিন্তু সমান পাওয়া যাচ্ছে না, এই যে অসমান মান পেলাম। তাহলে নট ইকুয়াল টু, সমান সমান হলো না। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের উদাহরণের সাহায্যে দেখানো যে পূর্ণ সংখ্যার সংযোগ, মানে এই যে আমাদের দেখো যেটা বলেছি, এই যে সংযোগ নিয়ম, পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলে না বিয়োগের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে না। এই যে আমাদের দেখো আচ্ছা, তাহলে এখানে যেটা বলবো এটা কিন্তু আমাদের সংযোগ নিয়ম নয়, এটা বিনিময় নিয়ম আমাদের হয়েছে। এটা যদি বিনিময় নিয়ম বলতো তাহলে এভাবে করতে হবে, ঠিক আছে। সংযোগ নিয়ম বলেছে, তাহলে সংযোগ নিয়মের জন্য 3টি সংখ্যার ধরতে হবে আমাদের, 3টি সংখ্যার উদাহরণ নিতে হবে। বিনিময় নিয়মের ক্ষেত্রে 2টি সংখ্যা দরকার, আর সংযোগ নিয়মের ক্ষেত্রে 3টি সংখ্যা দরকার। চলো এবার আমি সংযোগ নিয়মটা দেখাবো। এটা কিন্তু আমাদের বিনিময় নিয়ম হয়ে গেছে, ঠিক আছে। বিয়োগের বিনিময় নিয়মও কিন্তু মেনে চলছে না, এটা তোমাদের বলে দিব, ঠিক আছে। এই যে পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রেও কি বিনিময় নিয়ম মেনে চলে না, দেখো সমান সমান আসলো না। এবার সংযোগ নিয়ম যে মেনে চলে না সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে। এখন দেখো আমি উদাহরণটা আলাদাভাবে নিয়ে, এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের সংযোগ নিয়ম বলেছে, তাহলে আমাদের দেখো উদাহরণটা নিতে হবে। আমি একটা সংখ্যা +6 নিয়ে নিলাম, তারপরে একটা -2 নিলাম, আর -3 নিলাম। দেখো 3টি সংখ্যা নিলাম। সংযোগ নিয়মটা কি? এই যে দেখো +6 করলাম, মাইনাস বিয়োগ বলেছে, এই যে বিয়োগ দিলাম। এবার দেখো এটা -2 -3, এই দেখো। তাহলে এদের কাজ করব প্রথমে আমরা। তাহলে এটা যদি আমরা কাজ করি, দেখো এর সরলটা কত আসছে। এই সরলটা যদি করা হয় তাহলে এখানে +6 বসিয়ে দিলাম, মাইনাস দ্বিতীয় মধ্যে যদি কাজ করি,
তাহলে এটা -2 মাইনাস মাইনাসে +3 +6, এখানে দেখো এটা কিন্তু দেখো যোগ বিয়োগ করে এটা +1 পেয়ে যাবা, +6 প্লাস মাইনাসে মাইনাস, এটা 1, আর এখানে +5 পাবা। দেখো এইভাবে দেখো এই যে করলাম, দেখো সংযোগ নিয়ম বিয়োগের ক্ষেত্রে যে বিয়োগ করেছি। এবার যে নিয়মটা দেখো একটু চেঞ্জ করবো আমরা। এখন আমরা যেভাবে এই দুটোকে নিলাম এক জায়গায়, এখন এই দুটোকে নিব, এবং আমি তোমাদের দেখাচ্ছি। এখন এই যে দেখো +6টা নিলাম, মাইনাস, তারপরে -2টাকে নিলাম, মানে এই দুটোকে নিলাম, আর এখানে মাইনাস যেটা আছে আমাদের -3, ঠিক আছে। এই যে দেখো এটাকে আমরা এইদিকে রাখলাম, এই দুজনকে নিলাম। তো এদের যদি কাজ করা হয় তা দেখো তো কত হয় আমাদের, এটা +6 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2, আর এখানে -3, এটা হবে দেখো এটা 8, মানে +8 হয়ে যাবে এটা আমাদের। আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস দাঁড়িয়ে যাবে এটা, ওকে। এটা মাইনাস মাইনাসে +3, তাহলে 8 আর 3 দেখো, 8 আর 3 আমরা কত পাবো, 8 আর 3 কিন্তু +11 পেয়ে যাবো আমরা। দেখো কিন্তু এটা কিন্তু আমাদের সমান দাঁড়ালো না, মানে আমরা এখানে লিখতে পারবো অতএব দিয়ে +6 মাইনাস যেটা আমরা করেছিলাম প্রথমে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বন্ধনী এটা নট ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, এটা এই দেখো অসমান পাওয়া যাচ্ছে। এই যে দেখো বিয়োগের, পূর্ণ সংখ্যার বিয়োগের যে সংযোগ নিয়ম মেনে চলে না, দেখো এখানে অসমান পাওয়া গেল। তোমাদের এর আগে দেখালাম বিনিময় নিয়মটা, এটা কিন্তু আমাদের বিনিময় নিয়ম। এই যে দুটো সংখ্যা নিয়ে বিনিময় নিয়ম, পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে না, আর পূর্ণ সংখ্যার এই যে পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলবে না, ওকে। এভাবে কিন্তু উদাহরণটা তোমাদের লিখতে হবে, তারপরে বাস উদাহরণটা দিলে পরে তোমরা কিন্তু এভাবে প্রমাণটা করে নিতে পারবা। এখানে কিন্তু যেটা বলেছে সংযোগ নিয়ম, যেটা এই 3টি সংখ্যার ক্ষেত্রে নিবা, ওকে। সংযোগ নিয়ম বলে এই যে 3টি সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। এই যে, আর বিনিময় বললে যেটা প্রথমে করালাম, ওকে, মনে রাখবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 3-এর 3 নম্বর প্রশ্ন। দেখো আমাদের কি বলেছে, এই যে সংখ্যাটা আছে আমাদের 43-20, এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তা তোমরা লসাগু করে নেবা সংখ্যাটাকে, 2 দিয়ে 4, 2 একে 2, 2 × 12, শূন্য বসে যাবে, 2 দিয়ে করো, 2 একে 2, এখানে দেখো 2 2 মিলে গেছে, তাহলে 16 বা দুটো সংখ্যা ধরতে হবে, তার জন্য একটা শূন্য নিবা, ওকে। এই যে দুটো সংখ্যা নামাতে হবে ভাগের নিয়মে। এবার 16 ধরে 2 8 16, শূন্য বসে যাবে। এবার 2 দিয়ে 2 5 10, 2 4 8, 0, আবার 2 দিয়ে 4, 1 চলে আসবে, 2 7 14, 0। এবার 3 দিয়ে করো, 3 9 27, আবার 3 দিয়ে করো, 3 3 9, আবার 3 দিয়ে করো, 3 একে 3, এবার 5 দিয়ে করে দাও, 5 দিয়ে 10। দেখো আমরা এই যে সংখ্যাটাকে ভেঙে পেলাম মৌলিক সংখ্যার আকারে, তাই তোমরা এভাবে লিখতে পারো সংখ্যাটাকে। এই যে দেখো এই যে 4 43 20 যে সংখ্যাটা ছিল, একে লিখতে পারবা 2 × 2, 2 দেখানো কটা আছে, 1 1 2 3 4, 5টা 2 আছে, 3টে 4 5, 3 আছে কটা, 1 2 3, 3টা আছে, 1 2 3, আর 5 আছে একটা, এই যে 5, ওকে। তাহলে এই যে আমাদের দেখো এই সংখ্যাটিকে যে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে বলেছিল, তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রকাশ করে নেবে, এটা কিন্তু অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসবো 3-এর 4 নম্বর প্রশ্নে। দেখো কি বলছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে গুণের সাপেক্ষে উভয় দিক বিচ্ছেদ নীতি বলতে কি বোঝো, বিচ্ছেদ নীতি যেটাকে বন্টন নীতি বলা হয়, ওকে। তো দেখো এখানেও 3টি সংখ্যা আমাদের দরকার। আমি যদি তোমাদের একটা এ বি সি এভাবে উদাহরণ নিয়ে নিই, 3টি সংখ্যা এ বি সি, ওকে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বিচ্ছেদ নীতিটা দেখাই, সেটা হবে এভাবে, এ গুণিত বি প্লাস সি, তাই কেন এ গুণিত বি প্লাস সি, এটা সমান সমান হবে এ গুণিত বি প্লাস আর এ গুণিত সি। দেখো এই যে এ গুণিত বি প্লাস আর এ গুণিত সি, তো এই নীতিটাকে বলা হয় বিচ্ছেদ নীতি।
এখানে দেখো সংখ্যাগুলোকে দেখো, এর মান আমি যদি ধরো নিয়ে নিই 2, বি এর মানটা নিব 3, আর সি এর মানটা যদি আমরা 4 নিয়ে নিই, দেখো নীতিটা কি আমাদের প্রযোজ্য আসবে? দেখো এখানে 2 গুণিত 3 প্লাস 4, এদিকে দেখো, ঠিক আছে। আর এদিকে আমরা এটা তাহলে করতে পারবো, এই যে 2 গুণিত মানে এই যে 3, 2 গুণিত 3 প্লাস আবার 2 গুণিত কত হবে 4, দেখো তো উভয় দিকে সমান পাবা। এটা যদি সরল করো, এদিকে দেখো এটা 2 গুণিত এটা হয়ে যাবে 7, আর এটা হচ্ছে আমাদের 14, আর এইদিকে দেখো এইদিকে সরল করলে এটা কত, এটা হয়ে যাবে আমাদের 6, এটা হবে 8, আর 6 আর 8 কত আছে দেখো, এটাও কিন্তু 14 আছে। দেখো উভয় দিকে কিন্তু সমান পাওয়া যাচ্ছে। তাহলে এই যে বিচ্ছেদ নীতি, এটা কিন্তু আমাদের বিচ্ছেদ নীতি। এ বি সি তিনটি সংখ্যার ক্ষেত্রে এ গুণিত বি প্লাস সি হলে সমান সমান এ গুণিত বি প্লাস এ গুণিত সি হবে, এটাকে বলা হয় বিচ্ছেদ নীতি। ওকে, তাহলে এভাবেই তোমাদের কিন্তু এখানে যে বোঝাতে বলেছে, তাহলে এভাবেই তোমরা কিন্তু বুঝিয়ে দিতে পারবা। তখনই বলে দেবা এই নীতিকে বলা হয় বিচ্ছেদ নীতি। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের আছে 4 পাওয়ারে 5 গুণিত এর পাওয়ারে 8 বি কিউব আছে, আর নিচে 4 পাওয়ারে 5 গুণিত এর পাওয়ারে 5 আর বি স্কোয়ার আছে, এভাবে আছে। এর সরল মান বের করতে বলেছি। দেখো 4 পাওয়ারে 5, 4 পাওয়ারে 5 এটা মিলে গেছে, এটা কেটে দিতে পারবা, উপর নিচে আছে, গুণের আকার আছে। এখানে দেখো এর পাওয়ারে 5 আর এর পাওয়ারে 8, এটার সঙ্গে এটা কাটতে পারবা। তাহলে যেখানে বড় থাকবে এখানে এ লিখে দেবা, আর 8 থেকে 5 বিয়োগ করে 3, তাহলে এ কিউব হবে। এখানে বি স্কোয়ার বি কিউব কাটো, এখানে বি থেকে যাবে, 3টা থেকে 2টাতে একটাই বি থাকবে। তাহলে আমাদের দেখো এ কিউব রয়ে গেলো এখানে, আর বি রয়ে গেল। এটা কাটাকাটি করে তোমরা পেয়ে যাবা এ কিউব ইন্টু বি। বি নট ইকুয়াল টু 0 হবে, যেহেতু বিটা 0 হলে তো মান পাওয়া যাবে না। ওকে, এই জন্য বিটাকে নট ইকুয়াল টু 0 বলেছে। তাহলে এই দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। ওকে, তাহলে এক একটা করালাম, 2-এরটা। আচ্ছা, 2-এর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করেছি। তোমরা 3 নম্বর স্কুলে চলে আসবা। 3 নম্বর স্কুলে দেখো 3-এর এক একটা দেখো একই অঙ্ক আছে না, এটা কিন্তু 3 নম্বর স্কুলের অঙ্ক আছে, পেজ নাম্বার এই যে 119, 4 নম্বর স্কুলের উপরে 3 নম্বর স্কুল আগে করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা স্কেল পেন্সিলের সাহায্যে, এটা বইয়েরই অঙ্ক আছে, এগুলো সহজেই তোমরা করতে পারবা। ঠিক আছে, বইয়ের অঙ্ক পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি কোণ তৈরি করতে হবে। 90 ডিগ্রি অর্ধেক করলে 45 ডিগ্রি, 45 অর্ধেক করলে 5.5 ডিগ্রি, সহজে হয়ে যাবে এটা। তারপরে এগুলো তো হয়ে যাবে, এগুলো বই থেকে আছে, কোনো সমস্যা নাই। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি, আমাদের সম্পূর্ণ সেট কমপ্লিট হয়ে গেছে। ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসে 7 নম্বর স্কুল তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।